ধর্মতলা অর্থাৎ নিউ মার্কেটে আপনি যখন মেট্রো রেল স্টেশনের যে মেট্রো রেল স্টেশনের যে গেটটা খুঁজতে যাবেন, গেট খুঁজতে গেলে যে এতটা মুশকিলে পড়বেন খুঁজেই পাবেন না। পুরো একেবারে মার্কেটের ভেতর যার জন্য অবশ্য 5-6টা গেট আছে আমার জানা, যতগুলো জানা আর কি, 4টা-5টা গেট তো আছেই। তবে মার্কেটের মধ্যে যে গেট, সেই গেটটা খুঁজতে গেলে খুব প্যারা নিতে হবে আপনাকে। ঢাকা থেকে আমরা কলকাতায় যখন আসছি, আসার পর হচ্ছে আপনার হোটেল খুঁজছি ওই ধর্মতলা এরিয়াতে, মানে নিউ মার্কেট বা ধর্মতলা এরিয়াতেই খুঁজেছি। আর নিউ মার্কেটেই আমাদের হোটেলটা পেয়ে গেছি। তো মোটামুটি কম দামের মধ্যেও, আর বেশ বেশ ফ্রন্টে আর কি, একেবারে নিউ মার্কেটে প্রপারে। তো সেখান থেকে আমাদের যাতায়াত করতে মোটেও কষ্ট হয় না। এই ধর্মতলার যে মেট্রো স্টেশন খুব কাছাকাছি, একেবারে হাঁটা পথ, 1 মিনিট হেঁটে যাইতে লাগে। এসপ্ল্যানেড স্টেশন, হ্যাঁ, ধর্মতলা বা নিউ মার্কেটের যে মেট্রো রেল স্টেশন, মানে মাটির নিচে ঢুকে যাইয়ে যে স্টেশনটা আপনার ধরে তারপর বিভিন্ন জায়গায় যাইতে হবে, এটার নাম হচ্ছে এসপ্ল্যানেড। এসপ্ল্যানেড যতক্ষণ না পর্যন্ত আমি পড়তে পারছি, তার আগে কত যে ভুলভাল উচ্চারণ করছি তার ঠিক নাই। তো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আজকের যাত্রা হচ্ছে ইন্ডিয়ার, মানে ভারতের সবচাইতে প্রাচীনতম এবং এখনো পর্যন্ত সবচাইতে বড় রেলওয়ে স্টেশনে। হ্যাঁ, থাম্বনেল দেখে আপনারা বুঝে ফেলছেন, এই হাওড়া রেল স্টেশনে ভিডিওটা আজকে করব, মানে স্টেশনে আজকে যাব আর কি। তো এসপ্ল্যানেড মানে ধর্মতলা বা নিউ মার্কেট যেটাই বলেন, সেই স্টেশনের নাম, মেট্রো স্টেশনের নাম এসপ্ল্যানেড। হ্যাঁ, আপনারাও দেখে নেবেন, না দেখে থাকলে আপনার উচ্চারণ করতে গেলে অনেক সময় দাঁতও ভেঙে যাইতে পারে। তো সেখানেই আসলাম, এসে এখান থেকে টিকিট কাটবো। আর মেট্রো স্টেশনের কথা কি বলবো, যে ভারতের সাথে, মানে ভারতের মানুষের সাথে ট্রেন বা রেল, এই ধরনের জিনিসগুলা ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। জীবনের প্রত্যেকটা, মানে কি বলবো, যে রক্তে শিরায় শিরায় মিশে আছে তাদের সাথে। যে কোনো জায়গায় যাতায়াতের জন্য তারা যে কোনো রেল ইউজ করে। আর এখন মেট্রো আসার সুবিধার্থে, মানে সারা পৃথিবীতে আধুনিক হওয়ার সাথে সাথে যে মেট্রো স্টেশনগুলো তৈরি হয়েছে, তো সেখানে সেই মেট্রোই করে যাতায়াত তো আরও সুবিধার হয়ে গেছে। আর মেট্রোর ভাড়াটার কথা যদি বলি, একেবারে ন্যূনতম ভাড়া, যেখানে ঢাকায় চলাচল করতে সর্বনিম্ন ভাড়া 20 টাকা মেবি, আর সেখানে হচ্ছে সেই ডিস্টেন্সে আপনার ইন্ডিয়ায় হচ্ছে টিকিট নিতে হয় 5 টাকা করে। আমি এখন যাচ্ছি গঙ্গা নদী, মানে নিচে দিয়ে, হ্যাঁ ঠিকই ধরেছেন, গঙ্গা নদীর নিচে দিয়ে বা হুগলি নদীর নিচে দিয়ে যাচ্ছি। নতুন করে মেট্রো চালু হয়েছে, সেই হুগলি নদীর নিচে দিয়ে যতক্ষণ পানির অনেক নিচে দিয়ে যতক্ষণ যাচ্ছে, ততক্ষণ এই লাইটটা জাস্ট জ্বালায় রাখে আর কি, এই চেনার জন্যে যে এই জায়গা থেকে এই এরিয়া পর্যন্ত আপনার হচ্ছে গঙ্গা নদী। তো তার নিচে দিয়েই মেট্রোটা করা হয়েছে, খুবই অসাধারণ। উঠলে আপনারা বুঝতে পারবেন, যারা যারা আসছেন, বাংলাদেশ থেকে আসেন, আর কলকাতার স্থানীয় যারা আছে, আমার ভিউয়াররা যারা আছে, তারা তো জানেনই, তাদের অভিজ্ঞতা তো আছেই। তো যেহেতু আমি নতুন অভিজ্ঞতা, তো সেখানে লাইটটা দেখেন অফ হয়ে গেছে, তার মানে হচ্ছে গঙ্গা নদীটা পার হয়ে গেছি। এখনই আমরা উঠে পড়ব হাওড়া স্টেশনে। হাওড়া মানে মেট্রো স্টেশনে উঠবো, তারপরে ওখান থেকে পাশেই হচ্ছে হাওড়া রেলওয়ে স্টেশন। হ্যাঁ, হ্যাঁ, জুতো জোড়া পরিষ্কার, মানে এসকেলেটরে উঠলে যে পাশে যে ব্রাশটা থাকে, আমার মনে হয় জুতো জোড়া পরিষ্কার করার জন্যই, আমরা তো করে নিই। ঢাকার মেট্রোতে পুরোপুরি কার্ড সিস্টেম, সেটা মানে পার্মানেন্ট হোক অথবা টেম্পোরারি হোক। আর এখানে হচ্ছে কয়েন সিস্টেম দেখলাম, পার্মানেন্ট অবশ্য কার্ড, আর এই অবস্থায় কয়েনটা ভিতরে ঢুকানোর সাথে সাথে আমার মাথার মধ্যে একটা জিনিস খেললো। সেটা হচ্ছে, আমরা ছোটোবেলায় এখনও ওই মাটির ব্যাংকে কয়েন ছেড়ে দিয়ে কয়েন জমাই না, ঠিক সে একটা ফিলিংস। তবে স্টেশনটা খুবই সাফ সুতার, মানে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর বেশ বড়। আর এটা সত্যিই বলতে হয় যে মাটির নিচে বিশাল জায়গা করে বিশাল বড় আকারে স্টেশনটা করা। তো কথা বলতে বলতে চলে আসলাম হাওড়া স্টেশনে, মানে হাওড়া মেট্রো স্টেশনে পৌঁছাই গেছি। তারপরে হচ্ছে উপরের দিকে উঠলাম, উঠে সামান্য একটু পাশেই হচ্ছে হাওড়া রেল স্টেশন বা ট্রেন স্টেশন বা রেল জাংশন, যেটাই বলেন। হ্যাঁ, এইটা সেই হাওড়ায় পৌঁছে গেলাম, হাওড়া রেল স্টেশনে। এটা সম্পর্কে যদি আপনাদের কিছু তথ্য দিই, এটা আমি আগেই জানি, এটা হচ্ছে ভারতের, মানে ইন্ডিয়ার মধ্যে সবচাইতে প্রাচীন মেট্রো স্টেশন, রেল স্টেশন। এবং এখন পর্যন্ত
বলা যায় যে সবচাইতে বড়, ইন্ডিয়ার সবচাইতে বড় রেলওয়ে স্টেশন এটা। হ্যাঁ, ইন্ডিয়ার তো অবশ্যই, এবং সারা পৃথিবীর সবচাইতে বড় যে স্টেশনগুলো আছে তার মধ্যে কিন্তু এইটা একটা, এত বিশাল বড়। মোটামুটি 23-24টা প্ল্যাটফর্ম আছে, আর 25 থেকে 26টা হচ্ছে ট্রাক আছে। তো বুঝতেই পারতেছেন, এর মধ্যে দেখেন ইজি বাইকে করে, মানে যে টোটো বা যেটাই বলেন এখানে টোটো বলে, তো সেটাই করে আপনার যাত্রীকে এক প্ল্যাটফর্ম থেকে আরেক প্ল্যাটফর্মে নিয়ে যাচ্ছে। শুধু কল্পনা করুন যে কতটা বড় একটা বিশাল জায়গা নিয়ে এই স্টেশনটা গড়ে উঠছে। ভাইরে ভাই, আমি গুগল ম্যাপ থেকে জানতে পারলাম 1854 সালে এটা নির্মাণ করা হয়, এবং ব্রিটিশ আমলে আর কি। তো ইস্ট ইন্ডিয়া কোম্পানির ওই টাইমটাতে যখন তারা রুল করতো ভারতে, তার মানে হচ্ছে 170 বছরেরও উপরে হয়ে গেছে এই স্টেশনটা। হ্যাঁ দেখেন, ইন্ডিয়ান একটা সাদা কালারের প্লাস ইন্ডিয়ান একটা পতাকাবাহী একটা রেল দাঁড়ায় আছে আর কি। ট্র্যাকে এখান থেকে হয়তো কোথাও ছেড়ে যাবে। তবে এর শিডিউল ভারতের বিভিন্ন জায়গায়, প্রায় সব বড় বড় শহরেই এইখান থেকে ট্রেন ছেড়ে যায়। এটা তো বুঝতেই পারতেছেন যে কতটা বড়। তো পরিচয় দিয়েই দিলাম যে ভারতের সবচাইতে বড় স্টেশন এটা, এবং পৃথিবীর সবচাইতে বড় যে স্টেশনগুলো আছে তার মধ্যেও একটা কিন্তু এটা। আর মোটামুটি জানতে পারলাম এখানে প্রায় প্রত্যেক দিন 15 থেকে 20 লক্ষ মানুষ, হ্যাঁ 15 থেকে 20 লক্ষ মানুষ মানে প্যাসেঞ্জাররা যাতায়াত করে, বিভিন্ন জায়গায় যাতায়াত করে এই হাওড়া স্টেশন থেকে। এই যে ঐতিহাসিক তো বটেই, একটা ইতিহাস তৈরি হয় নাকি 50 বছর পর পর, যে যতদূর জানি যে একটা জিনিসের নাকি ইতিহাস তৈরি হয়ে যায়। তো সেখানে একটা বিশাল একটা ব্যাপার যে 171 বছর এরকমই দেখলাম আর কি, এত সময় ধরে এই স্টেশনটা টিকে আছে ভারতের বুকে, এবং এখনও এর থেকে বড় স্টেশন করা হয়নি। তার মানে হাওড়া স্টেশনটাকে এখনও পর্যন্তই সবচাইতে বড় ইন্ডিয়ার মধ্যে ঘোষণা দেওয়া তো আছেই, আর তাছাড়া আপনার সারা পৃথিবীতেই খুব নাম করা। আর এটা কিন্তু সবচাইতে ওয়েলকাম জানাচ্ছে আমাকে হাওড়া স্টেশন, ওয়েলকাম টু হাওড়া স্টেশন। এই জংশনটা মোটামুটি সারা পৃথিবীর সবচেয়ে যত ব্যস্ত জংশন আছে রেল জংশন, তার মধ্যেও একটা। প্রচুর মানুষ যাতায়াত করে এখান থেকে। তো মনে করলাম যেহেতু কলকাতায় ঘুরতেই আসছি, তো হাওড়া স্টেশনে কেন যাব না। আমি প্রথমবার যখন ইন্ডিয়াতে আসছিলাম ঘুরতে, তখন আমি একবার হাওড়া স্টেশনে আসছিলাম, এবং এখান থেকে আমি যাত্রা করছিলাম। কোথায় গেছিলাম আমার এটা খুব একটা খেয়াল নেই, তবে এখান থেকে আমি যাত্রা করেছিলাম। তো তার জন্য মনে করলাম যে যেহেতু দ্বিতীয়বার আমি ঘুরতে আসলাম ইন্ডিয়াতে, দেখেন গাড়ি পার্কিংয়েরও বিশাল জায়গা। এখানে এসে যারা ফ্যামিলি নিয়ে এখান থেকে লং ট্যুর দেয় আর কি, মানে লং ট্যুর বলতে হচ্ছে হাজার হাজার কিলোমিটার যায়, যে হয়তো মুম্বাই যাবে, বেঙ্গালোর, অমুক জায়গা তমুক জায়গায় এই কলকাতা থেকে, তো সেখানে ফ্যামিলি পৌঁছায় দেয় তাদের, অথবা যে কোনো আপনি ক্যাব ভাড়া করে নিয়ে আসতে পারেন। সেই ক্যাবগুলা বা প্রাইভেট কার রাখার একটা আলাদা জায়গা, বিশাল একটা। ও হ্যাঁ, আপনাদের জানিয়ে রাখি, আমি মূলত আসছিলাম যে হাওড়া স্টেশনও ঘুরবো, মানে ট্রেন স্টেশনও ঘুরবো, আর এরপরে যে আমি যাব হচ্ছে যে হাওড়া ব্রিজটা দেখতে। তার জন্য আমি অবশ্য সেই ভিডিওটা আমার চ্যানেলে দিয়ে দিয়েছি, আমার চ্যানেলে যেয়ে দেখে নিতে পারেন সেই ভিডিওটা। হাওড়া যে ব্রিজটা করা আছে, সেই হাওড়া ব্রিজ নিয়েও ভিডিওটা করা আছে, সেখানেও ঘোরাঘুরি আছে, অবশ্যই আমার চ্যানেলের মধ্যে ঢুকে দেখতে পারেন। বিভিন্ন জায়গার বিভিন্ন মানুষ এসে জড়ো হয় যখন ট্রেন স্টেশন বা রেল স্টেশন, এটা নিয়ে তো অনেক অনেক প্যারাগ্রাফও আছে। আমরা আবার এসেও পড়েছি, মানে কম্পোজিশনও পড়েছি স্কুল কলেজে। তো সেক্ষেত্রে নানান ধরনের মানুষ এখানে জমা হয়, কুলি মজুর থেকে শুরু করে, যে আমার সামনেই দেখেন মালপত্র টেনে নিয়ে যাচ্ছে, কুলি মজুর থেকে শুরু করে পুলিশম্যান, সাধারণ প্যাসেঞ্জার আর দোকানদার, আশেপাশে তো সব দিয়ে মোটামুটি একটা স্টেশন বলা যায়। মানে পৃথিবীর মধ্যে নতুন পৃথিবী তৈরি হয়ে যায় যখন একটা রেল স্টেশন বানানো হয়। চার দোকান থেকে শুরু করে যে কোনো কিছুই পেয়ে যাওয়া যায় এই স্টেশনেই। আমার মনে হলো এই স্টেশনেই যদি সময় কাটাইতে চায় কেউ, তো দেদারসে সে একটা আধা ঘন্টা, 1 ঘন্টা বা কয়েক ঘন্টা সে এমনিতে কাটিয়ে দেবে ঘুরতে ঘুরতে, আর সে সময় বুঝতেই পারবে না। এর মধ্যে আসলে এত ভিড়, চারিদিকে মানুষ আর মানুষ,
এবং ভারতের কোথা থেকে আসছে, এখানে জমা হয়েছে, এখান থেকে আবার চলে যাচ্ছে তাদের উদ্দেশ্যে। তো আসলে একটা বিশাল ব্যাপার। এই একটা প্ল্যাটফর্ম থেকে আর একটা প্ল্যাটফর্ম যে চেনাটা কতটা মুশকিল এবং কোথা থেকে কোনটা ছেড়ে যায় সেটা আসলে শিডিউল না জেনে। ও হ্যাঁ, ইন্ডিয়ায় যে আরেকটা খুব ভালো একটা জিনিস দেখলাম, ওরা স্টেশনের উপরে বা ট্রেনের উপরে একটা অ্যাপ তৈরি করেছে এবং এই অ্যাপে সার্চ দিলে কোন ট্রেন কোথা থেকে কি নামে, কয়টায়, কোথা থেকে ভারতের কোন অঞ্চলে যাতায়াত করে না করে, কোথায় ট্রেন পাওয়া যাবে, এই সব কিছুই বিস্তারিত ওই অ্যাপের মধ্যে দেখা যায়। এবং ওই অ্যাপটা আমি যখন কলকাতায় গেছিলাম, দেখেন অনেক দোকান দেখা যাচ্ছে আশেপাশে, মানে এই স্টেশনের ভিতরেই এটা। তো এখান থেকে যে যার নাস্তা নিয়ে যেতে পারে। যেটা বলছিলাম, আমি যখন কলকাতায় গেছিলাম তো ওই অ্যাপটা আমাকে একজন, ট্রেনেই যখন চড়তেছিলাম তখন একজনের সাথে কথা বলতে বলতে তিনিই আমাকে জানালেন যে আমাদের এই অ্যাপ আছে, অ্যাপ তৈরি আছে, এই অ্যাপটা আপনি ডাউনলোড করে নেন, নিয়ে এবার হচ্ছে দেখেন আপনার সব ট্রেনের কোন ট্রেন কোন নামে, কোথা থেকে কোথায় ছেড়ে যাচ্ছে, কোন টাইমে কোন স্টেশনে পৌঁছাবে। এখানে আশেপাশে ময়লাও দেখা যাচ্ছে। কোন স্টেশন থেকে কখন পৌঁছাবে সব কিছু ডিটেলস ভাড়া সহ দিয়ে দেওয়া আছে। আপনি এইভাবেই আর কি এখান থেকে সেখান থেকে, মানে যেখান থেকে যেখানে যাইতে চান না কেন এইভাবেই আপনি যাইতে পারবেন, কারো কাছে শোনাও লাগবে না, এতটা সুবিধা। তো দেখলাম সেভাবে অ্যাপটা আমি নামিয়েও নিয়েছিলাম। তবে অ্যাপটার নাম আমি ভুলে গেছি। যারা ইন্ডিয়াতে বেড়াইতে আসবেন, মানে বাংলাদেশ থেকে যারা আমার যে ভিউয়াররা আসবেন, অবশ্যই তারা ওই অ্যাপটা নামাই নেবেন এবং গেলে যে কাউকে বললেই এই ট্রেনের অ্যাপটা আর কি বলে দিবে। এই বিশাল বড় বড় ফ্যান, প্রায় 15-20 ফিট লম্বা চওড়াই, এই সব ফ্যানগুলা স্টেশনে দেখা যায়। অবশ্য ঢাকা মেট্রো স্টেশনেও আমি দেখেছি বিশাল বড় ফ্যান। এই ফ্যানটা যে কত বড় সেটা ওই কাছাকাছি না গেলে বুঝতে পারবেন না। স্টেশনের অনেকের টিকিট, মানে ওয়াও, মানুষের সাথে কুকুরও শুয়ে আছে, খুব শান্তশিষ্ট পরিবেশে। আর বেশি একটা গরম নাই, প্রচণ্ড গরম বাইরে, অথচ এর ভিতর বেশ ঠান্ডা ঠান্ডা ভাবই আছে, যার জন্য অনেক মানুষ জিরাইতে পারতেছে। এরা সাধারণত কুলি মজুর এবং অনেক প্যাসেঞ্জারও আছে, এইভাবে শুয়ে থাকে। এই দেখেন আমি একটা কাউন্টারে চলে আসলাম। কাউন্টারে এই যে ওখানে ইন্ডিয়াতে আমি একটা জিনিস খেয়াল করছি, যে প্রদেশে যাওয়া হয় সেই প্রদেশের ভাষা এবং হিন্দি এবং ইংলিশ, এই 3টা ভাষায় দেওয়া থাকে। যখন আমি যেহেতু কলকাতায় এসেছি, কলকাতায় মূলত তো বাংলাই চলে, সেখানে প্রথমে লেখা থাকে বাংলায়, তারপরে থাকে হিন্দিতে, তারপরে ইংলিশে। অতএব ভাষাগত দিক থেকে যেহেতু ইন্ডিয়াতে অনেক শত শত ভাষা, তো সেখানে হচ্ছে যে অঞ্চলে যাবেন সেই ভাষাটাকে বেশি প্রাধান্য দেওয়া হয়, তারপরে হচ্ছে আর 2টা ভাষা দেওয়া হয়, হিন্দি আর ইংলিশ। এই জন্য যেখানেই যান না কেন পড়তে পারলে, পড়াশুনো জানা থাকলে এইগুলা খুব একটা সমস্যায় পড়বেন না আর কি। অ্যাটলিস্ট ইংলিশটা তো জানবেন, তাদের ভাষা না জানলেও। যারা বিভিন্ন মানে জায়গায় বা বিভিন্ন জায়গায় ট্রেনে যাতায়াত করার জন্য আগে চলে আসে বা ট্রেন ছাড়তে দেরি হবে, তারা বসে এখানে বসে রেস্ট নেয় বা আড্ডায় মজে যায়। ট্রেনের টাইম যদি কিছুটা থাকে হাতে। স্টেশনে ভিড়টা দেখেন, বেশ ভিড়। আমরা দুপুরের টাইমে আসছি, এখন কম ভিড় হওয়ার কথা, কিন্তু মোটেও সেটা মনেই হলো না। তাহলে সকালে এবং সন্ধ্যার সময় যে কত ভিড় হয় আসলেই না দেখলে বোঝা যাবে না। পুরাটা মিলন মেলা বসে যায়। আমাদের এক্সিট ডোর দেখাই দিছে, এখন দেখি বাইরে বের হয়ে দেখি কি অবস্থা। এই যে আমরা স্টেশন থেকে বাইরে বের হলাম, এই হচ্ছে মেন রোড। অবশ্য এটা হচ্ছে স্টেশনের ভেতরেই গাড়ি ঢোকার জন্য একটা রোড, এখনো মেন রোডে যায়নি। তো বিশাল বড় এই স্টেশনটা, হাওড়া রেলওয়ে স্টেশন। যেহেতু ভারতে প্রায় 150 কোটি মানুষ, তো পৃথিবীর সবচাইতে বেশি জনসংখ্যা হচ্ছে ভারতে, তো সেক্ষেত্রে তাদের ট্রেন চলাচল ব্যবস্থা, বাস চলাচল বা যে কোনো চলাচল ব্যবস্থা যদি ভালো না হয়, তো তারা তো একটা প্যারাতে পড়বেই। তার জন্যেই দেখেন স্টেশনগুলা, বাসগুলা খুবই অ্যাক্টিভ থাকে সারাদিন। লাল কালারের সরকারি ভবনগুলো সাধারণত লাল ধরনের কালার করা হয়। এটা বাংলাদেশেও খেয়াল করেছি, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানগুলো লাল কালার করে দেওয়া হয়েছিল, মানে এখনও করা আছে আর কি। বর্তমানে যেগুলো করা হচ্ছে সেইগুলোর কালার লাল না।
ও, হাওড়া কিন্তু পুরোপুরি কলকাতা, মানে হাওড়া কিন্তু আলাদা ডিস্ট্রিক্ট, যে কিনা কলকাতা সংলগ্ন একেবারে, কলকাতার সাথেই জড়িত। যেমন ঢাকার সাথে মনে করেন যে গাজীপুরের যে এমন সম্পর্ক আর কি। তো ফ্রেন্ডস, কেমন লাগলো আমার ভিডিওটা, হাওড়া স্টেশন নিয়ে করা এই ভিডিও? অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না, সাবস্ক্রাইব করে যাবেন। আজকের মতো এই পর্যন্তই, বাই বাই।